নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আপনাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যে বাংলাদেশে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। মানে ওদের দেশে একটা আন্দোলন হচ্ছিল এবং সেই আন্দোলনের জেরে ওই দেশের প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে ভারতবর্ষে চলে আসতে হয়েছে। তো আমরা যদি এর ব্যাকগ্রাউন্ড জানি যে অ্যাকচুয়ালি কী কারণে আন্দোলন হয়েছিল বা জানার চেষ্টা করি, তাতে জানতে পারবো যে ওটা হচ্ছে মেনলি স্টুডেন্টদের একটা আন্দোলন ছিল কোটা সিস্টেমের বিরুদ্ধে। মানে সরকারি চাকরিতে যে কোটা সিস্টেম রয়েছে বাংলাদেশের সরকারি চাকরিতে, সেই কোটা সিস্টেমের বিরুদ্ধে মূলত আন্দোলনটা ছিল স্টুডেন্টদের। এবং সেই স্টুডেন্টদের আন্দোলনটা পরে হিংসাত্মক রূপ ধারণ করে এবং তারপরে ব্যাপক খুন, জখম, ভাঙচুর, অগ্নিসংযোগ ইত্যাদি ঘটে এবং বাধ্য হয়ে একটা সময় ওদেশে আর্মি রুলিং প্রধানমন্ত্রীকে বা সিটিং প্রধানমন্ত্রীকে 45 মিনিট সময় দেন ওই দেশ ছেড়ে চলে আসার জন্য। তো উনি শেষ পর্যন্ত চলে আসতে বাধ্য হন। এখনও ভারতেই নিরাপদ আশ্রয়ে রয়েছেন। তারপরে এখন ওখানে এক তত্ত্বাবধায়ক সরকার হয়েছে মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে, যিনি একসময় নোবেল প্রাইজ পেয়েছিলেন এবং বাংলাদেশে ব্যাংকে চাকরি করতেন, বিখ্যাত ব্যক্তি উনি। তো আমরা যদি দেখি যে এর ব্যাকগ্রাউন্ডটা কেন এই আন্দোলন হলো বা এই আন্দোলনের জেরেও শেখ হাসিনা, যিনি প্রধানমন্ত্রী ছিলেন 3 টার্ম এবং 4র্থ টার্মে অলরেডি জয়লাভ করে গেছিলেন, 6 মাসের জন্য প্রধানমন্ত্রী ছিলেন, মানে 6 মাস কমপ্লিট করেছিলেন, তারপরেই ওনাকে পদত্যাগ করে চলে আসতে হলো। তো এই ব্যাকগ্রাউন্ড যেটা দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা আন্দোলন করেছে, কিন্তু স্টুডেন্টরা কেন আন্দোলন করলো? কোটার জন্য। কিন্তু আপনারা যদি একটু পেছনের দিকে যান, অ্যাকচুয়ালি এর পটভূমি তৈরি হয়ে গেছিলো কোভিড যখন শুরু হয়েছিল, সেই কোভিডের পিরিয়ডে। তার কারণ আপনারা নিশ্চয় জানেন যে বাংলাদেশে শেখ হাসিনা 3 টার্ম প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নতি ব্যাপক আকারে হয়েছিল এবং বিশেষ করে এক্সপোর্ট ইন্ডাস্ট্রি সেটা কিন্তু খুব ভালো ওদের চলছিল। আর সেই এক্সপোর্টের মেন যেটা ছিল সেটা হচ্ছে বস্ত্র বা গার্মেন্টস এক্সপোর্ট। এবং সেই গার্মেন্টস আপনারা জানেন না, ম্যাক্সিমাম কিন্তু ইউরোপে বা ওয়েস্টার্ন কান্ট্রিতেই এক্সপোর্ট হতো। কিন্তু কোভিডের পরে যেটা দেখা গেল যে ওই গার্মেন্ট এক্সপোর্ট অনেকখানি কমে গেল এবং যেই কমে গেল, বাংলাদেশের যে ফরেন কারেন্সির রিজার্ভ ছিল প্রায় $50 বিলিয়ন কাছাকাছি, ভালোই অর্থনৈতিক অবস্থা ছিল। কিন্তু এই গার্মেন্টস যেহেতু রপ্তানি কমে গেল, তো অলরেডি ওদের দেশে কিন্তু ইকোনমি আস্তে আস্তে খারাপ হতে শুরু করলো। এবং কোভিডের পরে আপনারা জানেন যে মুদ্রাস্ফীতি বা এমন আকার ধারণ করে গেছিলো, যার ফলে বাংলাদেশ সরকারকে বাধ্য হয়ে ওই ফরেন কারেন্সি বা ফরেন রিজার্ভ যেটা ছিল সেটাকে কিন্তু মার্কেটে, মানে ওদের যে স্টক মার্কেটে দিয়ে ইকোনমিকে ঠিক করার জন্য বা ওদের টাকাকে স্টেবল করার জন্য সেটা কিন্তু দিতে হয়েছিল। এবং তার ফলে এতখানি ওদের রিজার্ভ কমে গেছিলো ফরেন কারেন্সি যে বাধ্য হয়ে IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে ওদেরকে ঋণ পর্যন্ত করতে হয়েছিল। এবং ওইখান থেকেই কিন্তু বাংলাদেশে ডামাডোল অবস্থা সৃষ্টি হয়েছিল এবং ধীরে ধীরে সেটা চলছিল। আর আপনারা আর একটা জিনিস জানবেন যে সারা পৃথিবীর ইতিহাসে যেই দেশে, গোটা পৃথিবীতেই আপনি যে কোনো দেশে দেখবেন, যদি ইকোনমিক্যাল ক্রাইসিস চলে আসে তখন আনএমপ্লয়মেন্ট বেড়ে যায়। আনএমপ্লয়েড বেড়ে গেলে দেশে কিন্তু অশান্তির সৃষ্টি হয়, যেটা বাংলাদেশের ক্ষেত্রেও এটা একদম চোখের সামনে দেখা গেল। তো ওইখান থেকে যে প্রবলেমটা হচ্ছিল, মানুষের ক্ষোভ পঞ্জীভূত হচ্ছিল, সেই ক্ষোভ পঞ্জীভূত হতে হতে এই স্টুডেন্ট আন্দোলনের নেতৃত্বে একটা ব্যাপক রূপ ধারণ করে এবং তার ফলস্বরূপ ওনাকে দেশ ছেড়ে চলে আসতে হয়। তো বর্তমানে আমরা যদি দেখি যে বাংলাদেশ কি খুব খারাপ পজিশনে আছে? হ্যাঁ, খারাপ পজিশনে নিশ্চয়ই আছে, কিন্তু খুব বলবো না, কারণ ওদের দেশের স্টুডেন্টরা মেনলি আন্দোলন করছিল। ওদের নেতৃত্বে মোহাম্মদ ইউনূস, যিনি একজন অর্থনীতিটা ভালো বোঝেন, তো আশা করি উনি হয়তো অর্থনীতির দিক দিয়ে যেভাবে ভালোভাবে চালানো যাবে সেটা নিশ্চয়ই উনি চেষ্টা করবেন, সেই স্টেপ নেবেন। তাতে যে রাতারাতি আমূল পরিবর্তন হয়ে যাবে, বাংলাদেশ যে ব্যাপক উন্নয়ন বা উন্নতির শিখরে পৌঁছাবে তা কিন্তু না। কিন্তু মনে হচ্ছে পাকিস্তানের মতো এতখানি ডিস্টেবিলাইজ হবে না। আস্তে আস্তে হয়তো উনি ঠিক লাইনে নিয়ে আসবেন। বা ওইটা করার জন্য যে দেশের সঙ্গে সুসম্পর্ক রাখা দরকার, যেমন ভারতের সঙ্গে কিন্তু বাংলাদেশের একটা সুসম্পর্ক রাখতেই হবে, নাহলে কিন্তু বাংলাদেশের ইকোনমি বসে যাবে। এটা একদম রিয়েলিটি। বাংলাদেশ যদি ভারতের উপর অনেকখানি ওরা ডিপেন্ডেবল। তো এইটা আশা করি উনি বুঝবেন এবং সেই অনুযায়ী ইন্টারন্যাশনাল পলিটিক্সে যেভাবে
ফরেন পলিসি চালাতে হয়, আশা করি উনি সেটা চালাতে পারবেন, যেটা পাকিস্তান করতে পারেনি। পাকিস্তান সবসময় শত্রু মনোভাব নিয়ে হয়েছে, আজকে পাকিস্তানের হাল দেখতে পাচ্ছেন। তবে বাংলাদেশে মনে হচ্ছে এরকম হবে না, বা আস্তে 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 দেখা যাচ্ছে যে ওদের ওটা স্টেবিলাইজ হয়ে যাচ্ছে। এবং এখনও শোনা যাচ্ছে যে বাংলাদেশে যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাশয়া, উনি মেসেজ দিচ্ছেন যে উনি বাংলাদেশে যাবেন, ইলেকশনে লড়বেন। তো এটা একটা ভালো লক্ষণ, যদি আস্তে আস্তে বাংলাদেশ একটা স্টেবল হয়, সেই গণতান্ত্রিকভাবে যিনি জয়লাভ করে ক্ষমতায় আসবেন, তো কোনো অসুবিধা নেই। অর্থাৎ যদি ইকোনমি ঠিকঠাক চলে তো ভালো, ভারতের পক্ষেও ভালো। ভারতের প্রতিবেশী দেশে একটা আনস্টেবিলাইজড সিচুয়েশান থাকবে, এটা ঠিক না। স্টেবিলাইজ সিচুয়েশান থাকলে ভারতেরও ভালো, বাংলাদেশেরও ভালো। এবং সবথেকে বড় কথা হচ্ছে বাংলাদেশে যারা সাধারণ মানুষ, ওদের দেশে যদি ইকোনমিক্যাল উন্নতি হয় তো ওদের দেশে সাধারণ মানুষেরও ব্যাপক উন্নতি হবে, এবং এটা খুব ভালো। তো দেখা যাক, আমাদের অপেক্ষা করতে হবে। এবং মোহাম্মদ ইউনূস যেহেতু অনেক এক্সপিরিয়েন্স মানুষ, ইকোনমি সম্বন্ধে অনেক কিছু ভালো বোঝে, তো ওনাকেও কিছুটা সময় দেওয়া উচিত। ধৈর্য ধরুন, দেখা যাক উনি কী স্টেপ নেয়। আশা করি তো ভালোই হবে, দেখা যাক তারপরে উনি কী স্টেপ নেন, কীভাবে ফরেন পলিসি চালান, অনেক কিছু নির্ভর করছে। তবে মনে হচ্ছে ইকোনমি যদি অনেকটা মেনটেন করে নিতে পারেন, তো বাংলাদেশে ধীরে 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 আস্তে আস্তে এই পরিস্থিতিগুলো ঠিক হয়ে যাবে। তার জন্য আমরা নিশ্চয়ই অপেক্ষা করব, আপনারাও অপেক্ষা করুন। ধন্যবাদ।